একদিন বেড়ে আবারও পতন শেয়ার বাজারে। ডিএসইতে কমেছে ৬২ কোম্পানির দাম। অপরিকল্পিত মার্জিন ঋণকে দুষল টাস্কফোর্স। রেমিট্যান্স ও রপ্তানি বাড়ায় ডলারের দাম কমেছে প্রায় ৭০ পয়সা। এখনই বাজার ভিত্তিক করতে চায় না বাংলাদেশ ব্যাংক। সালেই এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। রপ্তানি নিয়ে শঙ্কায় পোশাক শিল্প মালিকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমন্ত্রণ, অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছে আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসে আবারও দরপতন ঢাকা স্টক এক্সচেঞ্জে। সোমবার প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৯৫২ পয়েন্টে। তবে লেনদেন বেড়েছে ১১৫ কোটি টাকা। লেনদেনে অংশ নেয়া প্রায় ৬২ কোম্পানির শেয়ারের দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারের সার্বিক সূচক কমেছে ১৪.৪৩ পয়েন্ট। সোমবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকা শেয়ার বাজার। প্রথম ১০ মিনিটে প্রধান সূচক বাড়ে ১১ পয়েন্ট। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচকের অবস্থানও। দিন শেষে ডিএসইএক্স সূচক ৪২.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৯৫২ পয়েন্টে। সূচক কমলেও ডিএসইতে আজ বেড়েছে লেনদেন। মোট লেনদেন হয় ৪৫৩ কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১১৫ কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২৪৬টি এবং অপরিবর্তিত ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম মিডল্যান্ড ব্যাংক, দ্বিতীয় বীজ হ্যাচারি, তৃতীয় অবস্থানে শাহাজি বাজার পাওয়ার। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,৮৪৫ পয়েন্টে। লেনদেন ৯,২২,০০,০০০ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বর্তমান শেয়ার বাজারের দুরবস্থার পেছনে বিগত সরকারের ব্যর্থতা এবং অপরিকল্পিত মার্জিন ঋণ দেয়াকে দায়ী করছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। সোমবার বিকেলে রাজধানীর বিএসইসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান টাস্কফোর্সের সদস্যরা। তারা জানান, বর্তমান শেয়ার বাজারের অবস্থার সাথে টাস্কফোর্সের কোনো সম্পৃক্ততা নেই। বিগত সময়ে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা নিয়ে কাজ করাই তাদের লক্ষ্য। বর্তমান সংবাদ সম্মেলনে মার্জিন ঋণ আইন সংশোধন সংক্রান্ত ড্রাফট প্রস্তাবনা প্রকাশ করে টাস্কফোর্স। এ সময় জানানো হয়, যেসব প্রতিষ্ঠানের নিয়মিত উপার্জন নেই তাদেরকে মার্জিন ঋণ দেয়া যাবে না। সদস্যরা বলেন, বাজারের ভালো অবস্থান এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আনাই চ্যালেঞ্জ। এ নিয়ে কাজ চলমান রয়েছে। এছাড়া বিএসইসিকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও মনে করছে টাস্কফোর্স। দুই সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে ৫০ থেকে ৭০ পয়সা। গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রপ্তানিতে বড় প্রবৃদ্ধি এবং আমদানি বিল পরিশোধের চাপ কমাসহ নানা কারণেই টাকার বিপরীতে ডলারের দাম কমছে। সামনের দিনে দাম আরও কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে রেমিট্যান্সে ডলার কিনতে ব্যাংকগুলোকে ১২২ টাকা ৫০ পয়সা থেকে ৬০ পয়সা পর্যন্ত দিতে হচ্ছে। অথচ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও ব্যাংকগুলোকে ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা পর্যন্ত দিতে হতো। এদিকে বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে আন্তর্জাতিক দাতা সংস্থার চাপে এখনই ডলারের দাম পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এগ্রিগেটের যে সিন্ডিকেশন সেটা ভাঙার চেষ্টা করছে এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ নিয়ে প্রবাসীদের মধ্যে চাচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং চ্যানেল দিয়ে যাতে ওই ডলারগুলো সরাসরি দেশের ভিতরে আসে, তৃতীয় কোনো দেশ হয়ে না যারা আমাদের অর্থনীতিকে বা ডলার মূল্যকে ডিকটেট করবে। পূর্ব নির্ধারিত ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে রপ্তানি বাজার নিয়ে শঙ্কায় পোশাক শিল্প মালিকরা। তাদের দাবি, বিকল্প প্রণোদনা কাঠামো না দিলে
অস্তিত্ব সংকটে পড়বেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার জন্য বিদ্যুৎ জ্বালানির দাম সহনীয় রাখা সহ সরকারি সেবা সহজ করা জরুরি। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে। তবে এলডিসি থেকে উত্তরণের পর এ সুবিধা বন্ধ হয়ে যাবে। নীতি নির্ধারকরা মনে করেন, ৩ বছর আগে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার রোডম্যাপ পেলেও ব্যবসায়ীরা যথেষ্ট প্রস্তুতি নেয়নি। 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে, ইনক্লুডিং ইবিএ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, সেটা বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবে না। ব্যবসায়ীরা বলছেন, অনেক মধ্যম আয়ের দেশ তাদের শিল্পের জন্য বিকল্প প্রণোদনা দিচ্ছে। শ্রমিকের মজুরি, মূলধনী যন্ত্রপাতি, জমি কেনায় নগদ সহায়তা দিচ্ছে কোনো কোনো দেশ। তাই এলডিসি থেকে উত্তরণে রপ্তানি খাতে বিভিন্ন সুবিধা তুলে নেয়ার বিপক্ষে শিল্প সংশ্লিষ্টরা। যে সমস্ত দেশ এলডিসি গ্র্যাজুয়েশন করেছে বা WTO এগ্রিমেন্ট ফলো করেই তারা চলছে, তারা কিন্তু 13 বছর গ্র্যাজুয়েশনের পরেও তাদের ফেসিলিটিগুলো কিন্তু তাদের ইন্ডাস্ট্রিকে দিচ্ছে সাপোর্ট হিসেবে। সো ইফ দে আর ডুইং, ওয়াই ডোন্ট উই ডু দ্যাট? আমাদের IMF বা WTOর এত জুজুর ভয়ে আমরা কম্পিত হওয়ার দরকার নাই তো, আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করতে হবে। দেশের পোশাক রপ্তানির অর্ধেকের বেশি যায় ইউরোপের দেশগুলোতে। বাজারটিতে প্রতিযোগী দেশ ভিয়েতনাম FTA সুবিধা পাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বিভিন্ন দেশের বাজারে এমন সুবিধা পেতে তৎপর হতে হবে, অন্যথায় বছরে $8 বিলিয়ন পর্যন্ত রপ্তানি কমতে পারে। স্বল্পোন্নত দেশে কমপ্লায়েন্সগুলো হয়তো মানার বাধ্যবাধকতা থাকবে, কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে যাতে সরকার গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারে, জ্বালানির মূল্য যাতে আর না বৃদ্ধি হয়, বরঞ্চ জ্বালানি মূল্য কমানোর সুযোগ রয়েছে আমাদের দৃষ্টিতে, এমনকি বিদ্যুতের মূল্য আসলে সাশ্রয়ী করার সুযোগ রয়েছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও বাজারে বহুমুখীকরণে জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, উচ্চ মূল্যের পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ছোট হচ্ছে দেশের শ্রমবাজার। এক বছরে জনবল রপ্তানির পরিমাণ কমেছে প্রায় 30%, মোট জনশক্তির প্রায় 95%ই যাচ্ছে 5-6টি দেশে। শ্রমবাজার সম্প্রসারণে কূটনৈতিক তৎপরতা এবং প্রধান উপদেষ্টার ভাবমূর্তিকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিএমইটির তথ্য অনুযায়ী 2023 সালে বিদেশে যান 13,07,890 কর্মী। 2024 সালে যান 10,11,869 জন। এর মধ্যে 95%ই গেছেন সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে। এবছর জানুয়ারিতে 97,867 জন বিদেশে গেলেও ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়িয়েছে 62,436 জনে। মালয়েশিয়া, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক সংখ্যা কমার নেতিবাচক প্রভাব পড়েছে শ্রমবাজারে। সৌদি আরব ও কাতারে নিয়োগ কমা এবং মালয়েশিয়া, ওমান ও বাহরাইনে শ্রমবাজার বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গবেষকরা বলছেন, ভিসা বাণিজ্য করে অতিরিক্ত কর্মী পাঠানোর প্রভাব পড়ছে শ্রমবাজারে। সৌদিতে একক ভিসার ক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়া সহজ করার দাবি এজেন্সিগুলোর। মালয়েশিয়ার শ্রমবাজারে বন্ধ করতে হবে সিন্ডিকেট, বলছেন সংশ্লিষ্টরা। সরকার আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করে, আমাদের কর্মীদের স্বার্থ সংরক্ষণ করে মিনিমাম মাইগ্রেশন কস্টে যদি মালয়েশিয়া মার্কেটটা আমরা এখন এই মুহূর্তে খুলতে পারি, মালয়েশিয়া 3 থেকে 4 লক্ষ লোক আমাদের এখন নিবে, বিভিন্ন ফরেন ওয়ার্কার। দক্ষ কর্মী না থাকায় দক্ষিণ কোরিয়া ও জাপানেও বাংলাদেশি কর্মী কম যাচ্ছে। রিক্রুটমেন্ট সিস্টেমটাকে ফেয়ার করা, ইথিক্যাল করার জন্য যে উদ্যোগগুলো, সেটা আমরা কখনোই দেখি নাই। আমি আমার 20 বছরের অভিজ্ঞতাতে কখনোই দেখি নাই। এবং আমি মনে করি যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমরা যদি এই রিক্রুটমেন্টের জায়গাটাকে ইমপ্রুভ করতে পারি, সেফ করতে পারি, নিরাপদ, ইথিক্যাল করতে পারি, এবং এই এজেন্সিগুলোকে বা এই সিন্ডিকেটকে যদি আমরা আইনের আওতায় নিতে পারি, তাহলে কোনো একটা পরিবর্তন আশা করা যায়। রাশিয়া, পর্তুগাল, মাল্টা, কম্বোডিয়া, ভিয়েতনাম, কঙ্গো, ইরাক ও ইরানে নতুন করে কর্মী পাঠাচ্ছে সরকার। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসিক ও বাণিজ্যিক ভবনে নকশার বাইরে চালু করা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএনসিসি।
ডিএসসিসি। এতে বলা হয়, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কেউ ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিধি বহির্ভূতভাবে রেস্তোরাঁ চালানোয় এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানি ঘটেছে। ডিএসসিসির কর্মকর্তা জানান, ভবনের নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সশরীরে উপস্থিত হয়ে তথ্য দেওয়ার পর সেগুলো চালু করা হবে। এছাড়া প্রতিটি রেস্তোরাঁকে আলাদা করে চিঠি দেওয়া হবে। এনবিআর ভেঙে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হয়েছে। তবে কর্মকর্তারা বলছেন, এনবিআর ভেঙে 2 বিভাগ করার বিষয়ে কর্মকর্তারা যে মতামত দিয়েছেন তা খসড়ায় প্রতিফলিত হয়নি। রোববার বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। কর্মকর্তারা বলেন, রাজস্ব নীতি বিভাগে সচিব পদে নিয়োগের ক্ষেত্রে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের মধ্য থেকে রাজস্ব নীতি বিভাগের সচিব নিয়োগ হবে। কিন্তু খসড়ায় সেই মতামত প্রতিফলিত হয়নি। এতে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তারা বলছেন, রাজস্ব বিভাগে অভিজ্ঞদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ না করে বাইরে থেকে নিয়োগ করা হলে যে উদ্দেশ্যে এনবিআর 2 ভাগ হচ্ছে তা ব্যাহত হবে। প্রকাশনা, মোড়কজাত ও ওষুধ শিল্পের প্রধান কাঁচামাল পেপার ও পেপার বোর্ড আমদানির শুল্ক কর 15% থেকে কমিয়ে 5% করার দাবি জানিয়েছে এ খাতের 4টি সংগঠন। এতে ব্যবসায় শৃঙ্খলা ফিরবে ও কর ফাঁকি কমবে বলে আশা করছেন তারা। রোববার জাতীয় প্রেস ক্লাবে যৌথভাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানায়। সংগঠনগুলো হলো পেপারস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, পেপার মার্চেন্ট, মেট্রোপলিটন প্রেস ওনার্স অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ। তারা বলছেন, বর্তমানে আপিল ট্রাইব্যুনালে আয়কর আপিলের জন্য 10% এবং হাইকোর্টে 25% অগ্রিম জমা দিতে হয়। এছাড়া কিছু অসাধু কর্মকর্তা অনৈতিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে আয়করের ওপর অযাচিত অডিট আপত্তি দেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। দীর্ঘ 22 বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড হিসেবে আবারও যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় মিলটি চালু করতে যাচ্ছে প্রাণ আরএফএল গ্রুপ। সোমবার রাজশাহীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, বর্তমানে পরীক্ষামূলকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। আগামী 2 বছরের মধ্যে কারখানাটি পুরোদমে চালু হওয়ার আশ্বাস দেন তারা। শতভাগ রপ্তানিমুখী এ কারখানায় তৈরি করা হবে বিভিন্ন ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। 12,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে প্রায় 350 কোটি টাকা বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে। বজ্রপাতে কুমিল্লা, নেত্রকোনা সহ 5 জেলায় প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী সহ 11 জন। আহত হয়েছেন অন্তত 2 জন। নিহতদের মধ্যে 4 জন শিক্ষার্থী। এছাড়া লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ের কারণে ভোটমারি সহ বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে শনিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এছাড়া চর এলাকায় ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। নেত্রকোনায় রোববার রাত থেকে থেমে থেমে বৃষ্টির পর সোমবার ভোর থেকে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। টানা প্রায় 3 ঘন্টা চলে বৃষ্টিপাত। রাতে কর্মাকান্দায় বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল ইসলাম। পরে ভোর 6টার দিকে ঘর থেকে বেরিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় মদন উপজেলার তিউসটি গ্রামের 9 বছরের আরাফাত মিয়া বজ্রপাতে মারা যায়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে 2 কৃষকের। আর মাঠে কাজ করার সময় মিঠামইনে মারা গেছেন 1 নারী। এছাড়া বজ্রপাতে কুমিল্লার বরুড়ায় 2 শিক্ষার্থী এবং মুরাদনগরের 2 কৃষক প্রাণ হারিয়েছেন। সুনামগঞ্জের শাল্লায় সকালে বজ্রপাতে মারা গেছেন কলেজ শিক্ষার্থী রিমন তালুকদার। আর চাঁদপুরের মৃত্যু হয়েছে এক গৃহবধূর।
এদিকে লালমনিরহাটে রবি ও সোমবার দফায় দফায় কালবৈশাখী ঝড় হয়েছে। এর জেরে ভোটমারি সহ বেশ কিছু এলাকায় সঞ্চালন লাইনের খুঁটি উপড়ে ব্যাহত হয় বিদ্যুৎ সংযোগ। এছাড়া ৩ উপজেলায় ছোট বড় বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে চরাঞ্চলে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পটুয়াখালীর কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে স্ক্র্যাপ শেডে আগুনের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 2 কর্মদিবসের মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে। কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলামের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডের সরবরাহে কোনো সমস্যা হয়নি। 20 একর জমির ওপর স্থাপিত স্ক্র্যাপ শেডটি মূল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত। রোববার সন্ধ্যার দিকে বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন লাগে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও সেনাবাহিনীর চেষ্টায় প্রায় 4 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিকভাবে আমাদের কাছে কোনো ধরনের ক্ষয়ক্ষতির রিপোর্ট নাই এবং আমাদের এখানে কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটে নাই। এই পুরো ঘটনাকে কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটাকে বের করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ ও কুষ্টিয়ায় চালের বাজারে কমতে শুরু করেছে দাম। সপ্তাহের ব্যবধানে সরু চালের কেজিতে কমেছে 4 থেকে 10 টাকা পর্যন্ত। বাজারে নতুন ধান আসায় চালের দাম কমছে বলে জানিয়েছে মিল মালিকরা। চলতি মৌসুমে ইরিবোরো ধান কাটা শুরু হওয়ায় নওগাঁয় চালের বাজারে কমতে শুরু করেছে মোটা ও সরু চালের দাম। সপ্তাহের ব্যবধানে মোটা ও সরু চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। জেলার খুচরা বাজার ঘুরে দেখা যায় সরু জিরা কাটারি চাল কেজিতে 4 থেকে 6 টাকা কমে 74 থেকে 75 টাকা এবং মোটা স্বর্ণা পাত চাল 3 থেকে 4 টাকা কমে প্রতি কেজি 52 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণা 5, 54, 55 টাকা কেজি, আপনার 49, 58, 60 টাকা কেজি, সব ধরনের চাল খুব ভালো দামে আছে। চলতি ইরিবোরো মৌসুমের ধান ইতিমধ্যে কর্তন শুরু হয়েছে। এতে করে হাটে বাজারে ধানের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সব ধরনের ধানের মূল্য কমতে শুরু করেছে। কুষ্টিয়াতেও বোরো ধান মারাই শুরু হয়েছে। এতে কুষ্টিয়ার খাজানগর মিলগেট থেকে শুরু করে জেলার খুচরা বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 74 থেকে 75 টাকায়। পুরাতন চালগুলো যেভাবে বিক্রি হচ্ছিল যে উচ্চ দামে, সেই উচ্চ দামে চালের বিপরীতে নতুন চালগুলো অন্তত কেজিতে 7-8 টাকা করে অন্তত কম। মিনিকেট, কাজললতা এবং 28 প্রত্যেকটা চাউলই অনেকাংশে কমে গেছে, প্রায় কেজিতে 8 থেকে 10 টাকা। হঠাৎ করে চালের দাম কমে যাওয়ায় সিন্ডিকেট চক্র এখন বিপাকে বলে জানিয়েছেন চালকল মালিক সমিতির নেতারা। 8 টাকা 9 টাকা চালের দাম কমে গেছে, তা আরও কমবে, হয়তো 2-1 টাকা কমবে। তবে ধানের দাম যত কমবে চালের দাম তত কমবে। তবে এটা নিশ্চিত দেওয়া যাচ্ছে না যেহেতু কৃষকের ধানের দামের দিতে হবে। মিল মালিকদের কারসাজি ও অবৈধ মজুতদার নিয়ন্ত্রণ করা গেলে চালের বাজার নিম্নমুখী থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই নিয়মিত বাজার ও মিলগেটে অভিযান পরিচালনার পরামর্শ সুশীল সমাজের। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত বছর বিশ্বব্যাপী সাইবার হামলার বেশিরভাগই হয়েছে অর্থ উপার্জনের উদ্দেশ্যে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়ান্টের সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে আসে। সংস্থাটি বলছে গত কয়েক বছর ধরে এ প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। সাইবার অপরাধীর 55%ই ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় বা মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে। গবেষণার তথ্য অনুসারে গত বছর অর্থ উপার্জনের উদ্দেশ্যে চালানো হামলাগুলোর মধ্যে র্যানসামওয়্যারের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, প্রায় 2/3 মতো। পাশাপাশি তথ্য চুরি, ক্রিপ্টোকারেন্সি চুরি, ইমেইল হ্যাক ও ভুয়া চাকরির প্রতারণার মতো হামলাও হয়েছে। এগুলোর লক্ষ্য ছিল ভুক্তভোগীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায়। এছাড়া ফিশিং ও পাসওয়ার্ড চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকায়, যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 167 টাকা 20 পয়সায়, কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 142 টাকা 74 পয়সায়, অপরিবর্তিত আছে ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 42 পয়সায়, সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 67 পয়সায়, অপরিবর্তিত রয়েছে আরব আমিরাতের দিরহামের দর, বিনিময় হয়েছে 33 টাকা 38 পয়সায়,
কুয়েতি দিনারের দর বেড়েছে, বিনিময় হয়েছে 400 টাকা 8 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 28 টাকা 5 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।